আপনাদেরকে আমি আজকে একটা গল্প শোনাবো টেড বান্ডি নামে খুবই সুদর্শন একজন পুরুষের, যাকে উঠতি বয়সের মেয়েরা এতটাই পছন্দ করত বা এখনো করে যে 1989 সালে তাকে ইলেকট্রিক চেয়ারে শক দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পরেও রিসেন্টলি কিছু টিকটক ট্রেন্ড দেখা যায় যেখানে অনেক মেয়ে নিজেদেরকে টেড বান্ডির কাছে আটকা পড়া ভিকটিম হিসেবে রোল প্লে করে। কখনো কখনো তারা নিজেরাও টেড বান্ডি হয়ে যায়। অনেক মেয়ে এটা মানতেই চায় না এত সুন্দর আর হ্যান্ডসাম একটা লোক মানুষ খুন করতে পারে। অথচ এই লোকটা নিজের মুখেই স্বীকার করছে 1974 থেকে 78 সালের মাঝে সে 30 জন যুবতী নারীকে বেঁধে রেখে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে। আর ধারণা করা হয় আনঅফিশিয়ালি তার হাতে নিহত নারীর সংখ্যা আরো বেশি। গল্প শোনাবো আপনাদেরকে নাইট স্টকার রিচার্ড রামিরেজের, যে 1984-85 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাড়িতে বাড়িতে যে হানা দিত আর মানুষ খুন করত। এমনকি তার ভয়ে তখনকার ক্যালিফোর্নিয়ায় বন্দুকের বিক্রি অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। সে মাঝে মাঝে তার ভিকটিমদেরকে খুন না করে ছেড়েও দিত যদি তারা এইটা স্বীকার করত যে তারা শয়তানকে ভালোবাসে অথবা তারা শয়তানের নামে শপথ নেয়। এই মানুষগুলাকে এক কথায় ডাকা হয় সিরিয়াল কিলার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সিরিয়াল কিলিং আনুমানিক কবে থেকে শুরু হয়েছিল আর এইটার ইতিহাসটা কি, এর সমসাময়িক কাহিনীগুলা কি, কেন এই মানুষগুলা সিরিয়াল কিলিং এর সাথে যুক্ত হয় আর এর পিছনে মানুষের দেহের কোনো সুনির্দিষ্ট জিন কাজ করে কিনা, এই পুরো ব্যাপারটি নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। চলে এসছে আমাদের চখাম টি শার্ট, কিনতে পাওয়া যাবে ম্যাট কফি থেকে, লিংক ডেসক্রিপশন বক্সে। ইতিহাস থেকে প্রথমে শুরু করা যাক। জিল ডে রাই নামে একজন লোক ছিল। সে যে ক্যাসেলে থাকতো তার আশপাশ থেকে অনেক শিশু বাচ্চা গায়েব হয়ে যেত। এমনকি লোকেরা তার যে চাকর ছিল তাদেরকে ছোট ছোট বাচ্চাদের বডি দাফন করতে দেখছে। সমস্যাটা ছিল এইটা 1400 সালের ফ্রান্স। সাধারণ মানুষজন এই ডি রাই সম্পর্কে তেমন কিছুই বলতো না, কারণ তার সামাজিক পদমর্যাদা অনেক উঁচুতে ছিল। কিন্তু একটা সময় যে সে কনফেস করে সে প্রায় 100-এরও বেশি শিশুকে হত্যা করছে। এই জিল ডে রাইকে মানব সভ্যতার ইতিহাসে প্রথম সিরিয়াল কিলার হিসেবে অনেক মানুষ বিশ্বাস করে থাকে। এইচ হোমস, যার আরেকটা নাম হারমান মাজেট, সে খুবই ধনী একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছিল আর ছোটবেলা থেকেই তার ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা অনেক বেশি ছিল। সে সব সময় মেডিসিন বা ঔষধের দিকে আগ্রহী ছিল। সে অনেক জন্তু জানোয়ারকে ফাঁদে ফেলে তাদের উপরে সার্জারি করত। আপনারা যারা দ্য পাওয়ার অফ ডগ দেখছেন তারা বুঝবেন কিছু কিছু ছেলে যারা ছোটবেলা থেকেই মেডিসিন কিংবা সার্জারিতে আগ্রহী থাকে ওরা এরকম বন্য পশু প্রাণীর উপরে সার্জারি করে নিজেদের প্র্যাকটিস করে। ইভেন ধারণা করা হয় এইটা করতে যে মাজেট তার এক বাল্যকালের বন্ধুকেও হত্যা করছিল। পরবর্তীতে মাজেট স্বীকার করে সে 27টা খুন করছে, কিন্তু আনঅফিশিয়ালি ধারণা করা হয় এই সংখ্যাটা 200-এরও উপরে। এই এইচ হোমস বা হারমান মাজেটকে ধরা হয় আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম সিরিয়াল কিলার, যদিও এটা আনুমানিক নিশ্চিত কোনো ভিত্তি নাই। এই মাজেট তার যে সিরিয়াল কিলিং এর গল্পটা আছে এটা হার্স্ট কর্পোরেশনের কাছে $10,000 বিক্রি করছিল। এখন আমি আপনাদের সাথে পরিচয় করাবো আনুমানিকভাবে আধুনিক দুনিয়ার সর্বপ্রথম সিরিয়াল কিলারকে, যার নাম জ্যাক দ্য রিপার বা তাকে দ্য হোয়াইট চ্যাপেল বুচার নামেও ডাকা হইতো। 1988 সালের অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসে এই হোয়াইট চ্যাপেল বুচার লন্ডনের হোয়াইট চ্যাপেল ডিস্ট্রিক্টের মধ্যে আগুন লাগায় ফেলছিল। সে তখনকার সময়ের 5 জন পতিতাকে হত্যা করে তাদের বডিকে কেটে কুটে ছিন্ন বিচ্ছিন্ন করে, যেটা দেখে পরিষ্কারভাবে বোঝা যায় যেই মানুষটা মারছে তার হিউম্যান অ্যানাটমি সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে। মজার ব্যাপার হইতেছে জ্যাক দ্য রিপারকে এখন পর্যন্ত কেউ ধরতে পারে নাই এবং সে ইংল্যান্ড এমনকি পুরা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রিমিনালদের একজন। সে যে 5 জন পতিতাকে মারছিল প্রতিটা খুনি একটা আরেকটার থেকে 1 মাইলের বেশি দূরত্বে হয় নাই। 1888 শরৎকাল ছিল আর পুরো জায়গাগুলা লন্ডনের ইস্ট এন্ডের ভিতরেই ছিল। এইখান থেকে কিন্তু আপনারা একটা জিনিস পরিষ্কার, মানুষ গণহারে মারলেই আপনি তাকে সিরিয়াল কিলার বলতে পারবেন না। যেমন ধরেন অ্যাডলফ হিটলার, উনি তো নিশ্চিত থাকেন জ্যাক দ্য রিপারের থেকে আরো অনেক বেশি মানুষ খুন করছেন। এখন এই হিটলারকে কি আপনি একজন সিরিয়াল কিলার বলবেন?
অবশ্যই না। সিরিয়াল কিলার হচ্ছে সেই মানুষটা যে একটা সিরিজ অফ মার্ডার বা খুন করে এবং তার পিছনে কোনো পার্টিকুলার মোটিভ নাও থাকতে পারে, আর তার খুন করার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, একটা প্যাটার্ন থাকে, সে ওই প্যাটার্নটাই বারবারে ফলো করে। সিরিয়াল কিলারদের ক্ষেত্রে এমন না যে সে যাকে খুন করতেছে তার সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কিংবা সে ওইখান থেকে টাকা আয় করতে পারে, এরকম কোনো মোটিভ সিরিয়াল কিলারদের জেনারেলি থাকে না। হ্যাঁ, তারা মারার আগে যথেষ্ট প্ল্যান করে, কিন্তু তার মানে এই না তাদের কোনো মোটিভ ছিল। অনেক ক্ষেত্রেই তারা সাইকোলজিক্যাল সন্তুষ্টি পাওয়ার জন্য এটা করে, যেখানে অনেক সময় সেক্সুয়াল কন্ট্যাক্টও ইনভলভড হয়। ইতিহাসে বিখ্যাত একজন মানুষ চার্লস ম্যানসন, উনি কি আসলে একজন সিরিয়াল কিলার ছিলেন কি ছিলেন না এটা নিয়ে ব্যাপক বিতর্ক আছে। সে কাইন্ড অফ একটা গডফাদার টাইপের ছিল। ম্যানসন ফ্যামিলি, তার একটা কাল্ট ওদেরকে চালাইতো। তাকে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, এমনকি সে 7টা মার্ডারের কনস্পিরেসিতেও যুক্ত ছিল, যার মধ্যে বিখ্যাত ফিল্ম অ্যাক্ট্রেস শ্যারন টেইটও ছিল। এই চার্লস ম্যানসন শ্যারন টেইট আর অন্যদেরকে না মারলে যে অল্টারনেট একটা এন্ডিং হইতো, ওই ইন্টারপ্রিটেশন নিয়েই কিন্তু কুয়েন্টিন ট্যারান্টিনোর একটা ফিল্ম আছে যার নাম ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। 2019 সালের মুভি। শ্যারন টেইটের ভূমিকায় অভিনয় করছিলেন মার্গট রবি। এই শ্যারন টেইটের মৃত্যুকে হলিউডের ইতিহাসে অন্যতম ট্র্যাজেডি হিসেবে ধরা হয়। এইবার ইতিহাসে খুবই বিখ্যাত 2জন সিরিয়াল কিলারের গল্প আলোচনা করব। নাম্বার 1, টেড বান্ডি। টেড বান্ডির ছোটবেলা খুবই অদ্ভুতভাবে কাটছিল। তার মায়ের নাম ইলিয়ানর, বাবাকে সেটা জানা যায় না। তার মা খুবই কম বয়সে প্রেগনেন্ট হয়েছিল এবং তার নানা নানি এটা নিয়ে খুবই লজ্জিত ছিল। তার নানা নানি টেড বান্ডিকে নিজেদের বাচ্চার মতন করে বড় করছিল। ইভেন টেড বান্ডি তার ছোটবেলার অনেকটা সময় ধরে জানতো তার মা আসলে তার বোন, যেটা খুবই ট্র্যাজিক একটা জিনিস। তার সৎ বাবার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং সে যেহেতু খুব লজ্জা পাইতো, এই কারণে তাকে তার বন্ধুরা অনেক বেশি পরিমাণে বুলিং করতো। কিন্তু ভাগ্য ভালো, তার সোশ্যাল স্কিল আর ইন্টেলিজেন্সের জন্য সে পরবর্তীতে খুবই সাকসেসফুল একটা কলেজ ক্যারিয়ার করতে পারে। টেড বান্ডি 1974 থেকে 78 মাঝে তার সিরিয়াল কিলিংটা করে। সে শুধুমাত্র মেয়েদেরকেই মারতো এবং সাধারণত যারা উঠতি বয়সের ছিল। অনেক সময় সে একটা গাড়িতে করে মেয়েদের কাছাকাছি যাইতো আর বলতো তার একটা হেল্প লাগবে, আর তখনই তাদেরকে অজ্ঞান করে নিয়ে একটা অজ্ঞাত জায়গায় চলে যেত। এই মেয়েগুলার খোঁজ পরবর্তী তার পাওয়া যাইতো না। এমনকি তার মধ্যে 12 বছর বয়সের একটা মেয়েও ছিল। টেড বান্ডির একটা খুবই বিখ্যাত বৈশিষ্ট্য ছিল, ও যখন কোনো খুন করত পিছনে কোনো ট্রেস রাইখা যাইতো না। ওকে ধরার মতন তেমন কোনো কিছুই ছিল না, এভিডেন্স ছিল না। সে এত সূক্ষ্ম আর সুচারু রূপে তার খুন সম্পন্ন করত এবং এতটা বুদ্ধিমত্তার সাথে খুন করা এর আগে পৃথিবীর ইতিহাসে কোনো সিরিয়াল কিলারই তেমন একটা সফলভাবে করতে পারে না। টেড বান্ডির চেহারা এক এক সময় এক একভাবে পরিবর্তিত হইতো। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে তাকে বিভিন্ন রকম মানুষ মনে হইতো, আর সে খুবই বুদ্ধিমত্তার সাথে এই জিনিসটা ব্যবহার করা অনেক দিন পুলিশের নাগালের বাইরে ছিল। একটা সময় সে নিজের ওজন অনেক কমায় জেলের একটা খুব ছোট গর্তের ভিতর দিয়ে জেল থেকে পালায় যেতে সক্ষম হয়েছিল। টেড বান্ডির ট্রায়াল যখন চলতে থাকে তখন টেলিভিশনের মধ্যে সবাই দেখতেছিল, আর সবাই তার চার্মিং ক্যারেক্টার আর ইন্টেলিজেন্সের জন্য তার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হইতে থাকে। অথচ এই টেড বান্ডি তার ভিকটিমদেরকে হত্যা করে তাদের মাথার যে খুলি সেটা ট্রফির মতন নিজের রুমের মধ্যে রাখতো। তার যখন ফাঁসির দিন আসে তার আগে আগে মানুষজন জেলের সামনে জড়ো হয়ে বার্ন বান্ডি বার্ন এই স্লোগান দিতেছিল। এমনকি তার মৃত্যুর পরে তার যে লাশ ছিল অনেকে দেখা বলে সে নাকি তার মুখে ছোট একটা হাসি নিয়ে মৃত্যুবরণ করছিল। টেড বান্ডি তার অনেকগুলা কথার মধ্যে বলছে সে যে খুন করতো এটা যে সবসময় ভায়োলেন্স থেকে কিংবা কোনো লাস্ট বা লালসা থেকে করতো এমন না, এইটা কাইন্ড অফ তাদেরকে অধিকার করে ফেলা, তাদের উপরে কন্ট্রোল প্রতিষ্ঠা করা থেকে। সে বলতো যে জায়গায় ভিকটিমদেরকে সে মারতো ওইটা তার জন্য অনেক পবিত্র হয়ে যাইতো এবং ওই জায়গায় সে আবারও ব্যাক করতো। এইখান থেকে কিন্তু ধারণা পাওয়া গেছে যে সিরিয়াল কিলাররা যেই জায়গায় খুন করে সেই জায়গায় সে আবারও ফেরত আসতে পারে। এই জিনিসটা বং জুন হু তার মেমোরিজ অফ মার্ডার মুভিটার মধ্যে খুবই ভালো মতন পোর্ট্রে করছেন। খেয়াল রাখবেন এই বং জুন হু উনি কিন্তু হচ্ছে প্যারাসাইট মুভির ডিরেক্টর, যেটা প্রথম ফরেন মুভি হিসেবে অস্কার পাইছিল। এমনকি কুয়েন্টিন ট্যারান্টিনো 1992 সালের পরবর্তী সময়ে এই মুভিটাকে তার টপ 20 লিস্টের মধ্যে রাখছে। এইবার কথা বলবো রিচার্ড রামিরেজকে নিয়ে, যাকে নাইট স্টকারও বলা হইতো। তার বাবা মার পুরা পরিবার মেক্সিকান ইমিগ্রেন্ট ছিল। ছোটবেলায় বলা হয় তার মাথায় প্রচুর আঘাত পাইছিল সে, এমনকি একবার এক বাড়িতে সে অজ্ঞান পর্যন্ত হয়ে গেছিল। তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। রামিরেজ যখন উঠতি বয়সে ছিল তখন তার এক কাজিন ছিল না মিগুয়েল, তার দ্বারা সে অনেক বেশি প্রভাবিত ছিল। যে মাত্রই ভিয়েতনাম যুদ্ধ লইরা আসছে সে রামিরেজকে ভিয়েতনামিজ মহিলাদের ছবি দেখাইতো যাদেরকে সে রেপ করছে, তাদের উপরে টর্চার করছে, তাদের
তাদেরকে খুন করছে এবং তাকে শিখাইতো কিভাবে লুকায় থাকতে হয় এবং চুপিসারে খুন করতে হয়। 1984 সালের জুন মাসে আমাদের জানা মতে রামিরেজ তার প্রথম খুন করে 79 বছর বয়স্ক এক মহিলাকে এবং তাকে রেইপও করছিল। বেশিরভাগ ক্ষেত্রে তার খুনগুলা লস অ্যাঞ্জেলেস এরিয়ার ভিতরে হয়েছিল এবং অনেক ক্ষেত্রেই সে ঘরের মধ্যে ঢুকে অ্যাটাক করত। রামিরেজের যে ভিকটিমরা ছিল যারা অনেক সময় বাঁচত তাদেরকে সে অনেক ক্ষেত্রেই সেক্সুয়ালি অ্যাসল্ট করত এবং তাদেরকে মারধর করত এবং ওই জায়গায় অনেক স্যাটানিক সিম্বলও পাওয়া যেত। তার নাম হয়ে উঠছিল দ্য নাইট স্টকার এবং তার ভয়ে সেই সময় বন্দুক বিক্রিতে ব্যাপক বৃদ্ধি দেখা গেছিল। আপনাদের একটা প্রশ্ন হইতে পারে এইসব সিরিয়াল কিলাররা এত জঘন্য কাজ করার পরেও কিভাবে তাদের এত বেশি ফ্যান গার্ল থাকে। ডক্টর স্কট বন একজন ক্রিমিনোলজিস্ট, সে বলতেছে রামিরেজের এমনকি গ্রুপিও ছিল, ইভেন তাদের মধ্যে একজনকে সে বিয়েও করছিল। গ্রুপিকে এটা আমি বুঝাইতে পারবো না, একটু সার্চ দিয়ে নিয়েন। টেড বান্ডি যে কিনা ট্রায়ালের মধ্যে ছিল, তার বিচার চলতেছিল, এই সময়ও একজন ডিভোর্সি মহিলা নাম ক্যারল অ্যান বুন, সে বিশ্বাসই করতো না বান্ডি এত খারাপ। এই মহিলা পরবর্তীতে টেড বান্ডিকে জেলের ভিতর বিয়েও করছিল। জেলের ভিতরে তাদের একটা বাচ্চা পর্যন্ত হয়। বুঝতেই পারতেছেন তখনকার জেলে এইসব অ্যালাউড ছিল, অ্যালাউড ছিল না, কোনো না কোনো ভাবে সে ম্যানেজ করছে এবং সেই ম্যানেজ করাটা তখন অনেক স্বাভাবিক কাজ ছিল। 3 বছর পর অবশ্যই তাদের ডিভোর্স হয়ে যায় আর 1989 সালের জানুয়ারির 24 তারিখে টেড বান্ডিকে ইলেকট্রিক চেয়ারে শক দেওয়ার মাধ্যমে হত্যা করা হয়। রামিরেজের এত বেশি ফ্যান গার্ল থাকার অন্যতম কারণ সে কালো সানগ্লাস পরতো, খুবই হ্যান্ডসাম ছিল দেখতে, লম্বা চুল ছিল, কালো কাপড় চোপড় পরতো। এই সব কিছু মেয়েদেরকে অ্যাট্রাক্ট করে। রিচার্ড রামিরেজ একবার বলছিল, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি, ইউ আর নট এক্সপেক্টেড টু, ইউ আর নট কেপেবল অফ ইট, আই এম বিয়ন্ড ইয়োর এক্সপিরিয়েন্স। আমার মনে হয় এই কথাটা এই লোক কোনো মেয়ের ফেসবুক প্রোফাইলের বায়ো থেকে চুরি করছে। ছেলেদের এইসব কথা বলার কথা না। ইউএস অফিস অফ জাস্টিস প্রোগ্রামস এর আওতায় সিরিয়াল কিলারদের একটা ডেমোগ্রাফিক তথ্য যদি আমি আপনাদের সামনে দেই, ওরা 544টা সিরিয়াল মার্ডার কেস নিয়ে কাজ করতেছিল। এদের মধ্যে 74% ছিল আমেরিকান আর তার মধ্যে 85% ছিল পুরুষ। 82% আমেরিকান সিরিয়াল কিলার ছিল শ্বেতাঙ্গ, 15% ছিল কৃষ্ণাঙ্গ আর 2.5% ছিল হিসপ্যানিক। এদের মধ্যে 87% অনেক বড় একটা অংশ একাই এই সিরিয়াল মার্ডার গুলা করতো, বাকিরা গ্রুপে করতো কিংবা জোড়ায় জোড়ায় যেয়ে করতো। এদের মধ্যে 5% মেম্বার মেডিকেল প্রফেশনের সাথে জড়িত ছিল। ইতিহাসের খুবই পুরাতন একটা বিতর্ক হইতেছে, সিরিয়াল কিলাররা আসলে কি জন্মই নেয় সিরিয়াল কিলার হিসেবে নাকি পরিবেশ তাদেরকে সিরিয়াল কিলার বানায়। ওয়েদার ক্রিমিনালস আর বর্ন অর মেড। 2021 সালে একটা কে ড্রামা আসে নাম মাউস। ওইখানে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোলা হয়, যদি মায়ের পেটের মধ্যে আমরা শনাক্ত করতে পারি যে এই পিচ্চিটা বড় হয়ে একজন সিরিয়াল কিলার হবে, তাইলে তাকে কি আমি জন্ম নিতে দিব নাকি তাকে মায়ের গর্ভে মায়েরা ফেলবো? এখন সে আসলেই সাইকোপ্যাথ কিনা এইটা যাচাই করাও কিন্তু বেশ কঠিন একটা কাজ এবং এখন পর্যন্ত সম্ভব হয় না। জেমস ফ্যালন নামে একজন ভদ্রলোক যে নিউরো সায়েন্টিস্ট, সে ইউসি আরবাইন স্কুলে খুনি এবং যারা ভায়োলেন্ট অপরাধ করছে তাদের মস্তিষ্ক নিয়ে গবেষণা করতেছিল। যাদেরকে ধারণা করা হইতেছিল তারা সাইকোপ্যাথ এবং অ্যাক্সিডেন্টালি সে আবিষ্কার করলো তার নিজের ব্রেইনও এই সাইকোপ্যাথদের ব্রেইনের সাথে অনেকাংশে ম্যাচ করে। সে তাদের জিন নিয়েও গবেষণা করতেছিল এবং দেখলো তার নিজের জিনও ওদের সাথে কোনো না কোনো ভাবে লিঙ্কড। কিন্তু সে তো বুঝতেছিল সে একজন স্বাভাবিক মানুষ, সে এরকম কোনো ভায়োলেন্ট ক্রাইম করে নাই, তারপরেও এই মিলটা পাওয়া গেছে। এই ব্যাপারটা খুবই কনফিউজিং একটা জিনিস। জিনটার একটা নাম আছে মাওয়া জিন, মনোঅ্যামাইন অক্সিডেজ এ, আর এই জিনটা খুবই কন্ট্রোভার্সিয়াল। এইটাকে ওয়ারিয়র জিনও বলে। এইটা একটা প্রোটিন বানানোর জন্য রেসপন্সিবল, যেটা কিছু নির্দিষ্ট টাইপের কেমিক্যাল মেসেঞ্জারকে ব্রেকডাউন করে আর এই মেসেঞ্জার গুলা আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচরণ এইগুলাকে নিয়ন্ত্রণ করে। আর ওয়ারিয়র জিন যেগুলাকে নিয়ন্ত্রণ করে এগুলোর মধ্যে ডোপামিন আছে, নোরাড্রেনালিন আছে, সেরোটোনিন আছে। এইগুলা কিন্তু ডিরেক্টলি আমাদের মুডের সাথে সম্পর্কিত। বাট আমরা এখনো জানি না এই জিনটা আসলেই সাইকোপ্যাথ তৈরি করে কিনা। সব ক্ষেত্রে সাইকোপ্যাথদের যে একটা খুব বাজে চাইল্ডহুড ছিল এরকম না। টেড বান্ডি নিজে খুবই ক্লাসিক সুন্দর একটা চাইল্ডহুড কাটাইছিল। জাস্ট সে এইটা জানতো না সে যাকে বোন মনে করতেছে সেই আসলে তার মা। কানাডায় একজন সিরিয়াল কিলার ছিল যে এয়ার ফোর্সের একজন কমান্ডার ছিল। ইভেন সে প্রাইম মিনিস্টারদের প্লেনও চালাইতো। যখন তার 40 বছর বয়স হয়েছে, সে একজন কলোনেল হয়েছে, তখন সে হঠাৎ করে খুন করা শুরু করে। এখন তার তো আগের জীবনে কোনো ধরনের বাজে পরিস্থিতি ঘটে নাই, কিন্তু তারপরেও সে এইরকম খুন করা শুরু করছে। ডিরেক্টলি আসলে বলা যায় না চাইল্ডহুড ট্রমা থাকলেই সে এরকম হবে বা না থাকলে হবে না। এখন প্রশ্ন
করা হয় যে এই সিরিয়াল কিলারদেরকে আপনি কখনো অভিযুক্ত করতে পারবেন কিনা, কারণ তারা তো চাইল্ডহুড ট্রমার ভিতর দিয়া গেছে, ছোটবেলায় তাদের উপর অনেক অত্যাচার হয়েছে, এই কারণে তারা সিরিয়াল কিলার হয়েছে। বাট উল্টা লজিকটা হচ্ছে এইরকম 100 জন যাদের উপরে ছোটবেলায় খুব অত্যাচার যায় তাদের মধ্যে একজন এরকম সিরিয়াল কিলার হয়, তাহলে বাকি 99 জন কিভাবে কন্ট্রোল করতে পারছে? এইখান থেকেই বোঝা যায় সিরিয়াল কিলাররা যে সিরিয়াল কিলিং করে এটার রেসপন্সিবিলিটি পুরোপুরি তাদের নিজেদের উপরেই বর্তায়, আর শাস্তিটাও তাদেরই প্রাপ্য। এখন সিরিয়াল কিলারদের কিন্তু কয়েকটা টাইপ আছে, যেমন নাম্বার 1 অর্গানাইজড, 2 ডিসঅর্গানাইজড, 3 মিক্সড কিলার। কেউ কেউ খুবই প্ল্যান করে অর্গানাইজড ওয়েতে করে, কেউ কেউ এই অর্গানাইজেশনের ধারে কাছেও যায় না। আরো কিছু টাইপ আছে, একটা হচ্ছে ভিশনারি টাইপ, ওরা হচ্ছে ডেলিউশনে ভুগে। ওরা মনে করে কোনো আপার অথরিটি তাদেরকে অর্ডার করতেছে এবং কারো না কারোর সাথে তার কথা হইতেছে, ওই আওয়াজের আদেশ মাইনাই তারা এই খুনগুলা করতেছে। দ্বিতীয়ত একটা মিশনারি টাইপ, ওদের একটা মিশন থাকে, ওরা একটা সার্টেন পপুলেশনকে দুনিয়া থেকে হটাই দিতে চায়। সাপোজ এটা ইমিগ্রেন্ট হইতে পারে, প্রস্টিটিউটরা হইতে পারে, কাইন্ড অফ ওরা থ্যানোসের নীতিতে চলে, একটা নির্দিষ্ট টাইপের পপুলেশনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এটাই ওদের মোটো। 3 নাম্বার হচ্ছে হেডনিস্টিক টাইপ। এদের মধ্যে কেউ কেউ হচ্ছে দ্য লাস্ট কিলার, লাস্ট মিন্স লালসা, ওরা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পাওয়ার জন্য এই খুনগুলা করে। ইভেন এদের মধ্যে কেউ কেউ নেক্রোফিলিয়াতেও আক্রান্ত, যেমন টেড বান্ডি ছিল, ও যাদেরকে খুন করতো ওদের কবরে যে তাদের সাথে আবার সেক্সুয়াল কন্ট্যাক্টে যাইতো। আরেক টাইপ হচ্ছে দ্য থ্রিল কিলার, ওদের কাছে খুন করাটা খুবই এক্সাইটিং একটা জিনিস, আর এই এক্সাইটমেন্টের জন্য ওরা বারবারে খুন করে। বলতে পারেন কোনো ফিমেল সিরিয়াল কিলার ছিল কিনা? অ্যালিন ওরোনস, সে একজন ফিমেল সিরিয়াল কিলারের ক্লাসিক এক্সাম্পল। এই মহিলা সিরিয়াল কিলারদের সাথে পুরুষ সিরিয়াল কিলারদের কিছু জায়গায় পার্থক্য আছে, যেমন একটা হচ্ছে সে যাকে খুন করতেছে ওই বডিটা পিছনে ফেলায় যাওয়ার ক্ষেত্রে তাদের লেস টেন্ডেন্সি কাজ করে, ওরা তেমন একটা ফেলায় যায় না। তারা খুবই শান্ত স্বভাবের খুনি এবং তাদের খুনের ক্যারিয়ার অনেক লম্বা হয়, অনেক ক্ষেত্রে 8 বা 10 বছরের মতন হয়, যেখানে পুরুষ সিরিয়াল কিলাররা খুন করে খুবই অল্প সময়ের ব্যবধানে। তারা সাধারণত তাদের যে ভিকটিম আছে ওদের উপরে খুব বেশি অত্যাচার করে না বা বডির উপরে খুব বেশি কাটাছেড়া করে না, কিন্তু মোটিভ ওই রকমই থাকে, তাদের ভিকটিমের উপরে কন্ট্রোল প্রতিষ্ঠা করা এবং তাদেরকে তার কথা মতো চলতে বাধ্য করা। বাংলাদেশেও কিন্তু সিরিয়াল কিলার ছিল, খুব বিখ্যাত একজন হচ্ছেন রাসু খা। সে টার্গেট করছিল 101 জন নারীকে হত্যা করবে এবং তারপর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে যে আশ্রয় নেবে। তার বিরুদ্ধে চাঁদপুর কোর্টে 3 জন হত্যা করার অভিযোগ আসে, এমনকি তার এগেইনস্টে ধর্ষণ এবং 8টা খুনের অভিযোগ আসে। 2009 সালের অক্টোবরের 7 তারিখ রাসু খাকে গ্রেফতার করা হয় যখন সে মসজিদ থেকে একটা সিলিং ফ্যান চুরি করতেছিল। পরবর্তীতে সে স্বীকার করে সে 11 জন নারীকে হত্যা করছে ধর্ষণ করার পরে। তার প্রথম ভিকটিম ছিল 2007 সালে তার ব্রাদার ইন লর স্ত্রী। সে মহিলাদের সাথে অন্যরকম রিলেশনশিপে জড়াইতো, তাদেরকে বলতো সে যে পরে তাকে বিয়ে করবে, কিন্তু বিয়ে না করে পরে চাঁদপুরের খুব দূরবর্তী অঞ্চলে তাদেরকে ধর্ষণ করে খুন করত। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের কেসে সিরিয়াল কিলারদেরকে শনাক্ত করা খুবই কঠিন হয়ে যায়, তার কারণ আসলে তারা সিরিয়াল কিলিং করতেছিল নাকি কোনো গডফাদারের আন্ডারে কোনো মোটিভ নিয়ে কাজ করতেছিল, এটা ডিফারেন্সিয়েট করা অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে খুব কঠিন, যেখানে রাসু খা এবং অন্য কিছু কেস ছাড়া আমরা খুব বেশি প্রমাণ পাই না। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি খুবই থ্যাঙ্কস জানাই রাজিনকে এই পুরা রিসার্চটাতে হেল্প করার জন্য। ও আসলে এই সিরিয়াল কিলিং সম্পর্কে অনেক বেশি ইন্টারেস্টেড এবং পুরা স্ক্রিপ্টটা এত সুন্দরভাবে গুছায় রাখছে। ইভেন লাস্টে একটা এক্সেল ফাইল পর্যন্ত করা আছে, আপনারা এটা চেক করতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখানে বিভিন্ন সিরিয়াল কিলারের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আলাদা আলাদা কলামের মধ্যে রাখা হয়েছে, যেখান থেকে আপনারা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারেন বিভিন্ন সিরিয়াল কিলারের মধ্যে। থ্যাংক ইউ রাজিন এই ভিডিওটাকে পসিবল করানোর জন্য। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও দিয়ে থাকি, যদিও ইদানিং ভিডিও বুধবার ছাড়া অন্য সব দিন আসতেছে। আমি আবারও ব্যাক করব, চিন্তা নাই। আপনার যদি চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাট।